যে এলজিইডির দুইটা রাস্তার কথা বিশেষ করে আমরা এখান থেকে শুনছিলাম মানুষের কাছ থেকে। একটা হচ্ছে যে মৌলভীবাজার আমতৈল যে সড়ক, আর একটা হচ্ছে রাজনগরের মুন্সিবাজার মোকামবাজারের যে সড়ক। এই দুইটা রাস্তার কথা বিশেষভাবে মানুষের কাছ থেকে আমরা পেয়েছি। মোকামবাজার, মুন্সিবাজার মোকামবাজার থেকে সোনাটিকির ভিতর দিয়ে যে রাস্তাটা জি। মোকামবাজার গেছে, জি। যেটা বিশ্ব ব্যাংকের অর্থায়নে আমরা করেছিলাম, রাইট। বিশ্ব ব্যাংকের অর্থায়নে রাস্তা করা হয়েছিল। অনুপযোগী আবার চলাচল। এটা রাস্তা অনুপযোগী। আমি সেদিনকে মিটিং করতে যাওয়ার জন্য আমাকে মানা করা হয়েছে রাস্তা ইউজ করতে। পরে আরেকটা রাস্তা দিয়ে, পুরনো রাস্তা দিয়ে, ছোট রাস্তা দিয়ে আমাকে যেতে হয়েছে। ওটা তো অনেক চড়া। রাইট। তো ওটার কোনো মেইনটেনেন্সের। আচ্ছা, আমরা আবার আপনার কাছে আসব। আমি যদি জামাতের প্রতিনিধি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি, 5 আগস্টের আগে একরকমের পরিস্থিতি ছিল। 5 আগস্টের পর অনেকেই মনে করে যে সরকারে আপনাদের ভালো প্রভাব রয়েছে, এই সরকারে আপনাদের এক ধরনের প্রভাব রয়েছে বলে মনে করেন। প্রতিনিধিত্ব ডিরেক্ট না থাকলেও প্রভাব আছে। আপনারা কি মৌলভীবাজার কেন্দ্রিক কোনো ধরনের উন্নয়ন কাজ এর মধ্যে করার চেষ্টা করেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সঞ্চালক, আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার আগে আমি 2-4টি কথা বলতে চাই। আমি প্রথমে আজকে যে স্টার নিউজ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান করার জন্য, স্টার নিউজ কর্তৃক করার জন্য স্টার নিউজকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি আজকের যেই আলোচনায় অংশগ্রহণ করেছেন আমাদের মৌলভীবাজারের কৃতি সন্তান এবং বিশিষ্ট আইনজীবী, আমাদের মুরব্বী এবং আইনজীবী সমিতির আহ্বায়ক জনাব মুজিবুর রহমান মুজিব ভাই এবং জাতীয়তাবাদী দল বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচনের নমিনি জনাব এম নাসির রহমান সাহেব এবং উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী এবং এই অনলাইনে আজকের এই প্রোগ্রামে সংযুক্ত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে জুলাই যোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই মুক্ত পরিবেশে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, আমি তাদেরকে স্মরণ করি। তাদেরকে যাতে, যারা শহীদ হয়েছে তাদেরকে যাতে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন, যারা আহত অবস্থায় এখনো আছে আল্লাহ রব্বুল আলামিন যাতে তাদেরকে সুস্থতা দান করেন, আমি মহান রব্বুল আলামিনের কাছে এই দোয়াটুকু করছি। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত সঞ্চালক, আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা আসলে যেভাবে আপনার কাছ থেকে এসেছে বা হয়তো অন্যান্য কিছু মানুষ এটা মনে করে, আসলে এই সরকারের, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারে আমাদের বিশেষ কোনো সম্পর্ক আসলেই নেই। ওনারা মোটামুটি রাজনৈতিক সব দলের সাথেই সুসম্পর্ক রাখেন। এই সুবাদে আমাদের সাথেও তাদের একটা সম্পর্ক আছে, বিশেষ কোনো কিছু নেই। তারপরে আমরা লোকাল প্রশাসনের সাথে যোগাযোগ করে আমরা বিভিন্ন সময় ছোটোখাটো কিছু সমস্যা সমাধানের জন্য, ছোটোখাটো কিছু রাস্তাঘাটের উন্নয়নের জন্য আমরা চেষ্টা করেছি। কিন্তু এটা যেটা আমার এই নাসির রহমান সাহেব বলেছেন যে তাদের অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে আসলে তেমন কোনো কাজ করার সুযোগ হয়নি। তো এই বরাদ্দ বাড়ানোর ক্ষেত্রে যেই কারণে অনেকেই মনে করেন যে আপনাদের প্রভাব আছে, সেটি হচ্ছে যে আপনাদের অ্যাডমিন ক্যাডার বলেন, হেলথ ক্যাডার বলেন, সেই জায়গায় আপনাদের লোকজন আছেন বলে অনেকেই মনে করেন। সেই জায়গায় বলা তাদের সাথে সুসম্পর্কের যেই জিনিসটা আওয়ামী লীগের নামে যে দুর্নামটা ছিল, যে তারা স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে বা কুক্ষিগত করে এখানকার কাজগুলো তারা নিয়ে নেন, তারা এলজিডির কাছ থেকে সমস্ত টেন্ডারে তাদের লোকজনের নাম, সেই জায়গায় কোনো ধরনের কোনো প্রভাব জামাত ইসলামী রাখে কিনা?
না, আসলে আমাদের তো এ ধরনের কোনো ঠিকাদার কন্ট্রাক্টরই নাই। আপনাদের দলের কেউ নাই? না, কোন দলের আছে? আছে বিভিন্ন অতীতে যারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিলেন সেই সব দলের আছে, যারা এইসব পেশায় নিয়োজিত আছে তারা। কিন্তু 5 আগস্টের আগে যেসব অনিয়ম হতো, সেই ধরনের অনিয়ম কি এখন হয় নাকি একেবারে বন্ধ হয়ে গেছে? অনিয়ম বন্ধ হয় না, অনিয়ম আছে, চলতেছে। কি কি ধরনের অনিয়ম হয় মৌলভীবাজার কেন্দ্রিক বা আপনার আসন কেন্দ্রিক? এটা যেটা লোকমুখে শোনা যায় বা আমরাও কম বেশি দেখি, এই যে ঘুষ দুর্নীতি এগুলা তো আছেই, যেগুলা ওই যে আমাদের নাসির রহমান সাহেব বলেছেন যে রিপেয়ারিং এর কাজ যেগুলা হচ্ছে সেই কাজগুলাতেও বিভিন্ন অনিয়ম আছে। অনিয়ম যেটা আগে ছিল এটা এখনো চলতেছে। এরপরে সাধারণ পাবলিক, সাধারণ মানুষ বিভিন্নভাবে তারা হেরাস হচ্ছে, চাঁদাবাজি। এইটা নিয়ে কি প্রশাসনের সাথে, ধরেন স্থানীয় থানা, ইউএনও অফিস বা ডিসি অফিস, সেখানে কি আপনাদের কোনো প্রতিনিধিত্ব থাকে? তাদের বিষয়ে আপনার কি ভোকাল হন নাকি অনিয়ম খালি আপনারা শুনেনি? না, আমরা আসলে আমাদের কোনো প্রতিনিধি নির্ধারিত নেই। জি। আমরা এ ধরনের কোনো অনিয়ম আমাদের কাছে ধরা পড়লে আমরা সংশ্লিষ্ট মানে অফিসে বা অফিসারের সাথে আমরা যোগাযোগ করে আমরা এগুলা সুষ্ঠু সমাধানের জন্য আমরা চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি মজিদ ভাই আপনাকে একটু দৃষ্টি আকর্ষণ করি, এখানকার প্রধান প্রধান সংকট নিয়ে যদি আপনার একটু দৃষ্টি মানে আলোকপাত শুনি। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আনুষ্ঠানিকভাবে কথা বলার পূর্বে আমি বিজয়ের মাস, এটি ডিসেম্বর শুরু হয়েছে। এই বিজয়ের এই মাসে, স্বাধীনতার এই মাসে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তখন এই আওয়ামী 11 বছর 12 বছর মুক্তিযোদ্ধা নয়, আমি তখন এই মাস্টার্স কমপ্লিট 70-এর আগেই একজন মাঠের মুক্তিযোদ্ধা ছিলাম। যখন প্রতীকের মার্চের ব্রেকডাউনের পরে যখন অনেকেই পালাই বাদ সীমান্ত পেরিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে, তখন পাকিস্তান সেনাবাহিনীর দেশপ্রেমিক মেজর অনেকেই খুব পরিহাস করে বেয়াদবের মতো বলতেন, একটি মেজরের ডাকে বাংলাদেশ স্বাধীন হয় না। সেই মেজর জিয়া তার জীবনকে বাজি রেখে, আই মেজর জিয়া ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, তিনি বলেছিলেন এই কথাটি প্রথম। মাত্র বাংলাদেশের একটি দিক নির্দেশনা চট্টগ্রাম কালুরহাট গোটাপেন্দ্র থেকে আমি তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। সঙ্গে সঙ্গে আরেকজন লোকের নাম আনতেই হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ বিশ্বস্ত সহচর, ভাষা সৈনিক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ, বৃহত্তর সিলেটের উন্নয়ন এবং অগ্রগতির অগ্রদূত এম সাইবুর রহমান, যার সমগ্র বৃহত্তর সিলেটের আজকের যে উন্নয়ন, আমি একজন প্রবীণতম মুক্তিযোদ্ধা বৃহৎ সিলেট বিভাগের মধ্যে, আমি একজন প্রবীণতম আইনজীবী সিলেট বৃহত্তর বিভাগের মধ্যে, আমার পেশাগত সামাজিক রাজনৈতিক কারণে আসা যাওয়া আছে, যেখানে যাবেন তার ছোঁয়াটি আপনি পাবেন। উপস্থাপন করেছেন, আমি ধন্যবাদ জানাই আপনাকে এটা অনুষ্ঠানের জন্য। যদিও আমরা সকলেই খুবই মানসিকভাবে পীড়ার মধ্যে আছি। আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন আমাদের নেতা, মাননীয় পদপ্রার্থী সংসদ সদস্য সাবেক এবং বিএনপির নির্বাহী কমিটির কেন্দ্রীয় সদস্য নাসির রহমান সাহেব সূচনা বক্তব্যে খুবই প্রাসঙ্গিকভাবে বলছেন যে আপনার যে প্রশ্ন ছিল এটার কারণ ছিল যে উন্নয়ন শুরু করেছিলেন প্রেসিডেন্ট জিয়া, আজকে যে এই যে একেবারে ওরবাসীন বলবো না, কিন্তু অনভিজ্ঞ লোকেরা সংস্কার মানে না বিএনপির যে কথাটা বলেন কথাটা ঠিক নয়। কারণ প্রেসিডেন্ট জিয়া প্রথমেই 19 দফা কর্মসূচি, খালকাটা কর্মসূচি নিয়ে গ্রামকে গ্রাম, সিলেটের যা ছিলেন, আমি সিলেটের সেই মিটিংয়ে ছিলাম। প্রেসিডেন্ট জিয়াই ছিলেন বাংলাদেশের প্রথম সংস্কারক। জিয়া সহধর্মিনী নয়, জাতির নেত্রী, জাতির অভিভাবক, বিএনপির প্রাণ বেগম খালেদা জিয়া আজকে কঠিন সজ্জায় আছেন। আমি তার রোগ মুক্তির জন্য আল্লাহ পাকের কাছে অনুরোধ করি। আমাদের সাবেক সদস্য নাসির রহমান সাহেব যথার্থই বলেছেন, বেগম জিয়া বিএনপির 4% নন, তিনি জাতির অভিভাবক। এই সরকার সকল দলের সরকার, এই সরকার তাকে একটা উপাধি, একটা সম্মান দিয়েছে, একটা ভিভিআইপি সম্মান দিয়েছে। এই সরকারকে আমি ধন্যবাদ জানাই। আপনার এটা একটা প্রাসঙ্গিক প্রশ্ন, এই নাসির রহমান সাহেব যেটা আনতেন, আমি ওখানে যোগ করবো যে উন্নয়ন শুরু করছিলেন প্রেসিডেন্ট জিয়া, এর পরবর্তী পর্যায়ে একনাকের বিকল্প চেয়ারম্যান তো আপনি জানেন বলছেন শিবুর রহমান সাহেব অর্থমন্ত্রী হিসাবে,
তার সময় আজকে যে সমগ্র দেশের টাকা এস আলমরা সালমান রহমানরা নিয়ে গেল, সাইবুর রহমান সাহেবের সময় তো মানি লন্ডারিং ছিল না, সাইবুর রহমান সাহেবের সময় তো এস আলম ছিলেন না, আর নর্থ জর্বনে ছিল সমগ্র অর্থনীতি। সেখানে একটা অর্থনৈতিক শৃঙ্খলা ছিল, মুদ্রা বাজারে একটা নিয়ন্ত্রণ ছিল, দেশে এত কালোবাজারি ছিল না। এটা পরবর্তী পর্যায়ে 16 বছরের নির্বাচন প্রসঙ্গে একটা কথা বলি, আমি একদম কলামিস্ট। নির্বাচন হইলেই গণতন্ত্র হয় না। পৃথিবীর জঘন্যতম স্বৈরাচার জার্মানির অ্যাডলফ হিটলার তার ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টির নির্বাচন করেই জার্মানির ফেরার হয়েছিল, কিন্তু তার চেয়ে তৃতীয়তম স্বৈরাচার আর পৃথিবীতে আসে নাই। বাট হি ওয়াজ অলসো ইলেক্টেড। শেখ হাসিনা হিটলারকেও লজ্জা দিয়েছে। আর আমি আরেকটা লেখা হয়ে বলছি, আমাকে মাফ করবেন, শেখ হাসিনাকে আমি বলছি বাংলাদেশের দস্যু পুরন ইন্ডিয়াতে একজন দস্যুরান ছিল। তো এটা একটা ইয়ে ছিল। আমরা খুবই আশাবাদী যে রাষ্ট্রের তিনটি, আমি একজন আইনজীবী, রাষ্ট্রের তিনটি অর্গান ভেরি ভাইটাল, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং লেজিসলেচার। আমি একজন 60-এর দশকের সংবাদকর্মী। ফোর্থ স্টেট, চতুর্থ স্তম্ভ বলা হয় আপনাদেরকে। মিডিয়া অত্যন্ত দায়িত্বের সঙ্গে আপনারা এই দায়িত্ব পালন করতেছেন। এই টক শোতে আপনারা এই যে আলোকোজ্জ্বল জলসাগর রাজধানী ছেড়ে এই গ্রাম বাংলায় এসেছেন, শাহজালালের চিকিৎসিত সাইবুর রহমান সাহেবের সিলেটের মনে এসেছেন। আমি একজন বৈদিক নাগরিক হিসেবে আপনাদেরকে অভিনন্দন জানাই। আমি আশা করবো আমাদের আজকের এখানে দুজন উপস্থিত বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য, তবে তার উন্নয়নের ছোঁয়া এখনো আছে। আমাদের সমাজের মনোনীত প্রার্থী প্রার্থী আমি কথা বলা উচিত নয়, আমি নিজে অসুস্থ। আমি আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের গার্জিয়ান, আমাদের মুরব্বী, আমাদের নেতা সাইবুর রহমান এর স্মৃতির প্রতি সম্মান, আর দেশ নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চাই আপনাদের কাছে। সমগ্র দেশব্যাপী আজকে দোয়া হচ্ছে। কালকে বারে বিরাট আকার একটা মিলাদ হয়েছে, পত্রিকায় টেলিভিশনে দেখলাম কয়েকজন লোক এসে বলছে গ্রামের থেকে যে কয়টা কিডনি লাগে, আমার সব কিডনি নিয়ে বেগম জিয়াকে দিয়ে দেন। খুব অপেক্ষা তুলতে হয়, কালকে আমি আজকে দোয়াতে পারিনি। আমরা দোয়া চাইবো আমাদের কাছে, দেশ এবং জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করুন। আমি যারা 70 সালে 2টা ভোট দিয়েছিলাম মাননীয় উপস্থাপক সাহেব এমপি এবং এমএলএতে, আর বাংলাদেশের বিএনপির সময় ভোট হয়েছিল, সমগ্র জাতি গভীর আগ্রহ অপেক্ষায় আছে ভোটের জন্য। আমরা আগামী সংসদ নির্বাচন আমাদের এ প্রজন্মের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতির কাছে একটা আহ্বান করেছেন, বিশেষ করে নবীন প্রজন্মকে, যে হে নবীন, আগামী তোমাদের ভোটটি হোক দানের শীষের জন্য। নির্বাচনে তারেক রহমানের সুরে সুর মিলিয়ে তার একজন অনুসারী হিসাবে একজন, আমি হয়তো সামনের 5 বছরের পরে নির্বাচন আর পাবো না বয়স এবং অসুস্থতার কারণে। আমি আশা করব সেইভাবে বাংলাদেশের উন্নয়নের জোয়ার যেটা 16 বছরে থমকে গিয়েছিল আওয়ামী দুঃশাসন আমলে আবার শুরু হবে, এবং আবার আমাদের দেশের মানুষের সুখ শান্তি সমৃদ্ধি ও প্রগতির পথে এগোবে। আমি আপনাকে আবার ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। আবার আসবো আমরা তাদের সুস্বাস্থ্য থেকে কল্যাণ কামনা করি। স্থানীয় সংকট এবং সমস্যাগুলো নিয়ে একটু অ্যাড্রেস করতে চাই। এখানকার 250 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল আছে জেলায়। খুব আশ্চর্যের সাথে খেয়াল করা, আমি যখন এই মৌলভীবাজার জেলা দিয়ে আমরা ক্রস করছিলাম মেইন রোডটা, সেই পুরো একটা জেলার দুই পাশেই শুধু বেসরকারি ক্লিনিক আর ক্লিনিক। আমি অন্য কোন জেলা শহরে এতটা আমার চোখে পড়ে নাই। এখানে প্রবাসী অধ্যুষিত এলাকা সরকারি যে হাসপাতালটা, সেটার আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করলাম। সেখানে দেখলাম যে হাসপাতালের যে বেড 250 শয্যা বলা হলেও সেই বেডের যা অবস্থা এবং মানুষ যেভাবে সিঁড়িতে পর্যন্ত বসা, আমি দেখে অবাক হইলাম যে এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মানে সবচেয়ে উন্নত পয়সাওয়ালাদের শহরের একটা। তো সেই জায়গায় এই অবস্থা, আপনি আপনার অবজারভেশন কি এবং এটা নিয়ে যদি আপনার প্ল্যানটা একটু শুনি। ধন্যবাদ ফারুক সাহেব। এই মৌলভীবাজার 250 শয্যা হাসপাতাল, এটা কি নামই বেসিক্যালি হাসপাতাল তো দূরে থাক, এটা ক্লিনিকও না। এটা খালি রেফারেল এরিয়া। আপনি মনে শান্তি যদি বেড পাইতে পারেন, একটা আসলেন, ডাক্তার আসলে আসলো, নাইলে নাই। এবং কোন গুরুতর কোনো কিছু হলে সাথে সাথে আইদার ওসমানী মেডিকেল সিলেটে, নাহলে মাউন্ট রোডের নামে একটা হাসপাতাল আছে ওখানে, বা ঢাকা মেডিকেল রেফারেল করা। ওদের বেসিক্যালি রেফারেল হসপিটাল। এটা হসপিটাল বলা যাবে না, কারণ এখানে কোনো চিকিৎসা করা হয় না।
এখানে জাস্ট মেইনটেইন করা, হ্যাঁ, এই দিয়ে আপনাকে জাস্ট মেইনটেইন, কোনো আপনাকে আরোগ্য লাভের জন্য কোনো চিকিৎসা করা হয় না, সেরকম ডাক্তারও নাই, ইনফ্রাস্ট্রাকচার সবই আছে, বাট আমাদের শেষ অবস্থায় এটাকে একটা মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে রূপান্তর করেছিলাম, কমপ্লিট উইথ করোনারি কেয়ার ইউনিট, করোনারি কেয়ার ইউনিট, আপনার যে কি বলে ডায়ালিসিস করার ইউনিট, 4 বেড ডায়ালিসিস ইউনিট, এগুলি দিয়ে সম্পূর্ণ মেশিন, এমআরআই মেশিন সব আনা হয়েছে, হ্যাঁ। এবং আওয়ামী লীগ সরকার আসার পরে এই সমস্ত অ্যাডভান্স মেশিনগুলি সব গ্রেটার ফরিদপুরের ফরিদপুর গোপালগঞ্জ ওখানে নিয়ে গেছে, কারণ এই ধরনের মেশিন বাংলাদেশে আর কোন সরকারি হাসপাতালে আসেনি, এই মৌলভীবাজার সরকারি হাসপাতালে প্রথম। আচ্ছা, কিন্তু এই বাইরেটাও আমরা ক্ষমতায় নাই, 111 সরকার তো এসে এগুলো আর কোনো কিছু করেনি, পড়েছিল বাস্তববন্দি বসেছিল, আওয়ামী লীগ সরকার আসছে, এসে দেখতে 2 বছর হয়ে গেছে, হ্যাঁ, এগুলো এখানে বসাবে না, সব মেশিন এখান থেকে যা যা আসলে নিয়ে গেছে। মৌলভীবাজার হাসপাতালটাকে আমি এখানে ডাক্তারদের যতগুলো পদ দেখলাম, হ্যাঁ। তার 3 ভাগের 2 ভাগ ডাক্তার নাই, 3 ভাগে 2 ভাগ ডাক্তার, এবং যে 1 ভাগ আছে তারাও ওই সরকারি হসপিটালের চাইতে বেসরকারি জায়গায় পাশে যে 1 ভাগ ডাক্তার আছে, ওরা সব এই যে ক্লিনিক দেখছেন, এখানে ক্লিনিকে তারা ডাক্তারি করে, জি ওরা বলে যে পেশেন্টকে ওই অমুক ক্লিনিক আসবে, জি ঠিক আছে, অমুক ক্লিনিকে সন্ধ্যার সময় গেছে। ঠিক, এটা আপনি ঠিক আছে। যথার্থই বলেছেন হুম, যে এই যে লাইনে ধরে রাস্তায় যে ক্লিনিক, আমিও কিছু মফস্বল টাউনে গেছি, কিন্তু এরকম কারবার দেখিনি, হ্যাঁ। এই যে ফার্মেসি আর ক্লিনিক এর এই যে পুরো 1 কিলোমিটার রাস্তা 2 দিকে এইগুলো নিয়ে ভর্তি হয়ে গেছে, মানুষজন কোথায় যাবে? আপনার মানে আপনার অসুস্থ হলে কেউ না কোথাও তো যেতে হবে তো। তারপরে এই যে প্যাথোলজিক্যাল ইউনিট করেছে, এগুলো রিপোর্টগুলি কোনোটার কোনো ইয়ে নাই, আপনার কি রিপোর্ট আসতেছে এগুলো বলতে পারবেন, এগুলো তো আন্দোলন এই লোকদেরকে এনে দিয়ে রিপোর্ট করতেছে। ঠিক, তো যাই হোক, এখানে ইট ইজ বেসিক মৌলভীবাজার হাসপাতাল, এটা বেসিক্যালি একটা রেফারেল হাসপাতাল, আচ্ছা জাস্ট এখানে এনে সিরিজে চলে যাবে। আচ্ছা, আমি জামাতের প্রতিনিধি, আপনাকেও এই একই প্রশ্ন করে এটাও জিজ্ঞেস করি যে এখানকার মানুষের ইউরোপে আমেরিকাতে থাকে, সেটা ঠিক, কিন্তু সবাই কি এরকম পয়সাওয়ালা যে সবাই বেসরকারি হাসপাতালে বেশি পছন্দ করে, নাকি এই যে চা বাগানের শ্রমিক দেখলাম যে এখানের দারিদ্র পরিস্থিতিও অনেক সন্তোষজনক না, মানে দরিদ্র মানুষের সংখ্যা এখানে অনেক, আপনারা কি তাদের খোঁজ খবর রাখেন? সম্মানিত সঞ্চালক, আসলে আমার প্রথম দফার কথায় একটা পয়েন্ট আমার থেকে গেছে, এটা আনাটা একান্ত প্রয়োজন আমি মনে করি, যে আমাদের ম্যাডাম খালেদা জিয়া উনি বাস্তবে শুধু বিএনপি সম্পদ না, উনি দেশের সম্পদ, ওনার সেটা হচ্ছে আপসীন নেত্রী বাস্তবে। সুতরাং দেশের এই দুটো সন্ধিক্ষণে ওনার মতো একজন লোক বেঁচে থাকা আমাদের জাতির জন্য খুবই প্রয়োজন। মানে অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমি মহান মলিকের কাছে দোয়া করি, কিন্তু আল্লাহ ওনাকে কোনো সুস্থতা দান করে। তারপরে আপনি যে সুস্থতা আমাকে করেছেন, যে মহিলাগুলোর লোক প্রবাসী বেশি, পয়সাওয়ালা বেশি, তারা বাইরে চিকিৎসা নেয়, এটা সব এলাকার মানুষ নেই, যারা সম্পদশালী, যারা পয়সাওয়ালা সম্পদশালী। তো আমাদের এলাকার সব মানুষকে সম্পদশালী পয়সাওয়ালা বাইরে চিকিৎসা নেয়, মানে নেয় এরকম না, এটা প্রমাণ। মানে প্রতিদিন যদি আমরা হসপিটালে যাই, এই যে সরকারি 250 শয্যার হসপিটালে আমরা গেলেই এর প্রমাণ পাই যে হাঁটার কোনো সুযোগ নেই, শুধু রুগী আর রুগী, সিটে তো নেই, মানে সিটে তো আছেই, একেবারে ফ্লোরেও আমি কয়েকদিন আগে গিয়েছি, ফ্লোরেও রুগীরা শুয়ে আছে। আর চিকিৎসা ব্যবস্থা যেটা আমাদের এম নাসির রহমান সাহেব বলেছেন, আসলে এটা এই 250 শয্যার হসপিটাল, যেটা একটা আধুনিক হসপিটাল হওয়ার কথা, যেখানে মানে জটিল রোগেরও চিকিৎসা হওয়ার কথা, সেখানে কোনো কিছুই নয়, শুধু একটা মানে প্রাথমিক চিকিৎসা, যেখানে রুগী আসলে একটা প্রাথমিক চিকিৎসা দিয়েই তারা এদেরকে রেফার করে। এই হচ্ছে আপনারা দুইজনই একটা বিষয়ে একমত।
আমি একটু আসবো যে মনু নদের ভাঙন মোকাবেলায় 996 কোটি টাকার একটা প্রজেক্ট এখানে আমাদের কাছে এবং সেইখানে এই প্রজেক্ট নিয়ে এখানকার মানুষ, আমরা যাদের সাথে কথা বলেছি তারা বলেছে হেভি লুট হয়েছে এবং সেই জায়গাটায় তার পাশে আবার কুশিয়ারা নদীতেও ঠিক একই রকমের মানে এরকম যা ইচ্ছা তাই চলেছে, সেখানে ভাঙন চলছে এখন পর্যন্ত। আপনার একটু অবজারভেশন, আপনি নিশ্চয়ই খোঁজ খবর রাখেন, যদিও আপনারা কথা বলতে পারেন না, থেকে নিশ্চয়ই আপনারা জানতেন বিষয়গুলো, একটু বলবেন। ধন্যবাদ। আপনি একটা রিয়েল জায়গা ধরেছেন, এই যে এই প্রজেক্টটার কথা বলছে মনুবাদে দিয়েছে 960 কোটি টাকা। এবং এটা যথার্থ সত্য কথা, এটা একটা হরিলুটে দিয়েছে। ইউজুয়ালি নদী বাঁধে কাজে এমনি হরিলুট, হ্যাঁ, এখানে একেবারে সবচেয়ে সব মানুষ এসে এখানে এটা এই ধরনের কাজটাই হলো লুটের কাজ। আপনার মাটি ভরাইতে যদি 10 টাকা লাগে, আপনি ডিল করতেছেন কিন্তু 50 টাকা 60 টাকা, হ্যাঁ, এইভাবে করেই কিন্তু যাই হোক এই 960 কোটি টাকার প্রজেক্ট, এটা কুলারবাদ থেকে শুরু করে দিয়ে আমাদের রাজনগর, তারপরে মৌলিবাজার হয়ে আপনার কুশিয়ারা নদীর সাথে এটা প্রজেক্ট শুরু হয়েছে কয়েক বছর আগে। এখন পর্যন্ত এর কোনো মানে বাহ্যিক কোনো কিছু দেখিনি। 960 কোটি টাকাটা কোথায় গেল? হ্যাঁ, এটা নাকি কুলারবাদ থেকে হয়ে আসছে, এই হয়েছে আসলে। এটা আমি সরজমিনে আমাকে আমাদের যে বিভিন্ন ধরনের যারা এতে বলছে যে আপনি ধরে নিতে পারেন 960 কোটি মানে পুরোটা খরচ হয়েছে কিনা আমি জানি না, এটা আপনি কথাটা বলেছেন বলে কালকে আমি খবর নিতে পারবো এর কাছ থেকে এটার ব্যাপার নিয়ে। তবে এটার আগে আমি যা শুনেছি এটার কাজ ডিসবার্সমেন্ট হয়েছে অর্ধেকের মতন টাকা, হ্যাঁ, অর্ধেকের মতন টাকা দিবই, কিন্তু ওই অর্ধেক টাকার যে কাজ হওয়ার সেই কোনো কাজ হয়নি আপনার। যারা এই কাজ নিয়েছিলেন সেই কাজগুলো তারাই করছেন না। আমি আপনাকে বলি, কাজ নিয়েছেন ঢাকার পার্টিরা, জি, কিন্তু আওয়ামী লীগের যে 4 নেতা ছিলেন এখানে, এই 4 নেতার সবাই ভাগ আছে ওর ভিতরে। আওয়ামী লীগের এখানে 4টা খলিফা ছিল, জি, একদম 4 খলিফা, বুয়া এমপি, বুয়া মেয়র, বুয়া উপজেলা চেয়ারম্যান আর বুয়া জেলা পরিষদ চেয়ারম্যান। এই 4 খলিফা মৌলভীবাজারে যত উন্নয়নমূলক কর্মকাণ্ড হইতো, কোনো এক খলিফা হয়তো পুরো একটা প্রজেক্টটা পুরো একক অংশীদার, জি, আর বড় প্রজেক্ট হলে এই ধরনের এই যে 960 কোটি বা ইয়েতে হইলে ওরা আবার 4 জন অংশীদার, কিছুই নাই ওদের। এই বন্টনটা হয় কিন্তু যখন বিল পায়, তারপরে বিল পাওয়ার পরে অনেক সময় কাজ তো শেষ হয় না। না, অনেক সময় কন্ট্রাক্টরকে আগে দিতে হয়, অনেক সময় কন্ট্রাক্টরকে খলিফাদেরকে আগে দিতে হয়, কমিশনটা আগে নিয়ে তারা চলে গেছে, তারা টাকাটা আগে নিয়ে রাখতেন ইয়েতে, হ্যাঁ, তারপরে ওরা ওদের বিল করে নিয়ে টাকাটা ওঠাইতো, হ্যাঁ। অনেক আছে যে না আমি ভাই তুমি আগে আমার টাকা দিও বা 50% আগে দিবা, 50% আগে তো টাকা দিতেই হবে, এটা কোনো মাপ নেই, হ্যাঁ। যাই হোক, তো যদি বিল নিতে হয়, জি, ওই ডিপার্টমেন্টে ফোন করে বলে দিবে এক খলিফা এই বিল দিবেন না, আগে আমি পড়াশোনা করি, ডিপার্টমেন্ট তো কিছু করবে না, জি, হ্যাঁ, যতক্ষণ না ওই খলিফা জানাবে যে হ্যাঁ দিতে পারবেন। তো কতক্ষণ দিতে পারবেন? যখন ওই কন্ট্রাক্টর ওই খলিফাকে তার টাকা বুঝে দিতে, তখন বিল পেমেন্ট। আচ্ছা, তো এখন সেই প্রজেক্টের কাজ কিভাবে চলে আপনাদের? এখন আমি এটার ব্যাপারে কোনো খবর এটা নিয়ে নেই, ইয়েতে আসলে এত কিছু চিন্তার মধ্যে এই জিনিসটা একটুখানি আমাদের করবে। আমি কালকে পরশু এই ব্যাপার নিয়ে বিস্তারিত ব্যাপারে খবর নিব ইয়েতে। আচ্ছা, আমি দর্শকদের মধ্যে থেকে একটা প্রশ্ন নিতে চাই, আপনারা কেউ নিতে চান? একটু মাইক্রোফোন। জি, আসসালামু আলাইকুম। জি, দর্শকগণ এবং উপস্থাপক সহ অংশীজন সবাইকে আমার সালাম। আসলে আমরা এখানে এসেছি, এত সময় যে শুনলাম যে বক্তব্যগুলা, আমরা নির্বাচনী কিছু বিষয় আমরা শুনতে চাই। জি, নির্বাচন যেহেতু 26-এর নির্বাচন নিয়ে আলোচনা, আসলে এখনো নির্বাচন নিয়ে আমরা কোনো কিছু শুনতে পাই না। আমি আমার এই সম্মানিত জামাতের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আব্দুর রহমান সাহেবকে প্রশ্ন করতে চাই, আপনি ইতিপূর্বে স্থানীয় নির্বাচনে
অংশগ্রহণ করেছেন এবং আপনি প্রথম দ্বিতীয় হন নাই তৃতীয় হয়েছেন, সামান্য ভোট পেয়েছেন। এবং অপরদিকে এটা বৃহৎ পরিসরে নির্বাচনে আপনি দাঁড়িয়েছেন। কার সাথে দাঁড়িয়েছেন? সাবেক সফল অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান জি, আপনার সাহেবের প্রশ্নটা করে ফেলেন। জি, ছেলের সাথে। এবং আপনি কি মনে করেন যে আসলে যেহেতু আপনি ক্ষুদ্র পরিসরে নির্বাচনে আপনি শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন, জি। এই বৃহৎ পরিসরে আপনি নির্বাচন কতটা করে পারবেন আর কি? আপনি কতটুকু আচ্ছা, পরিষ্কার। সফলতা পাবেন? একটু শুনি আপনাদের এর সাথে জুড়ে দেই যে আপনাদের যেই 4টা আসন মৌলভীবাজারের, যেই 4টি আসন আছে, জামায়াতের কি পরিকল্পনা এবং আপনারা এই আসন নিয়ে কম্পিটিশনটা আপনাদের পরিকল্পনাটা একটু যদি শুন, এর সাথে যুক্ত করেন আর কি। আপনার প্রশ্নটা আরো খুব ক্লিয়ার আমি আগে চাই। তিনি বলেছেন যে আগে যে নির্বাচনে আপনি অংশ নিয়েছিলেন সেই নির্বাচনে আপনি জয়ী হতে পারেন নাই, তারপরে সেটা ছোট পরিসরে ছিল, আর বড় পরিসরে আপনার পরিকল্পনা কি, কিভাবে ভাবছেন আপনি? যিনি প্রশ্ন করেছেন ওনাকেই আমি সামনে রেখে আমি বলতে চাই যে আমি 2টা উপজেলা নির্বাচনে 2009 এবং 14-তে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। উনি আমার সাথে একসাথে এই চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী উনিও ছিলেন। ও আচ্ছা, উনিও ছিলেন। একটু কাছে নিয়ে। জি, তো আমি 2009-এ যে একটু নির্বাচন কাছে। করেছি, জি, 2009-এ যে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছি, তখন তো আওয়ামী লীগ ক্ষমতায়। এই আওয়ামী লীগের উপজেলা সভাপতি এবং মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার আওয়ামী লীগের সেক্রেটারি আজকির খান সাহেব আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন, উনিও ছিলেন। আমি আসলে মানে জামাত ইসলামী তখন দায়িত্বশীল, জেলা দায়িত্বশীল। আসলে আমার তো ওনাদের তুলনায় আমার পায় পরিচিতি অনেক কম ছিল, এখন বেড়েছে। কম ছিল। তারপরেও আমি আপনার এই 9 নির্বাচনে আমি 22,000 ভোট পেয়েছি। আচ্ছা, যিনি মতিন সাহেব প্রশ্ন করেছেন কত ভোটের মধ্যে 22,000 ছিল? যাই হোক, আমার প্রতিদ্বন্দ্বী যিনি পাশ করেছিলেন উপজেলা মানে আওয়ামী লীগের সভাপতি, উনি সম্ভবত 35,000 পেয়েছিলেন, আর আওয়ামী লীগের সেক্রেটারি আমার সমান ভোট পেয়েছিলেন 22,000 সামথিং। আচ্ছা, ওনার যে সেন্টার, ওনার যে গ্রামের পার্শ্ববর্তী সেন্টার, কাছে। আমি জি, আচ্ছা, ফার্স্ট আচ্ছা, 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 আমি সঠিক না সঠিক আমি এটা প্রমাণ দিতে পারবো। আচ্ছা, আমি প্রমাণ দিতে পারবো। আচ্ছা, এটা ব্যক্তিগতভাবে না নিয়ে যে আলোচনা এই দিকেই থাকুক। যে এবার আপনাদের উনি তো আমাকে প্রশ্ন করেছেন, আমি ওনাকে প্রশ্ন করি। না, আপনার প্রশ্ন করার সুযোগ নাই। উনি এখন একজন উনি কত ভোট পেয়েছেন? ভোটার, আপনি হচ্ছেন এখানে এখন প্রার্থী, তো আপনার দিকে প্রশ্ন আসবে। আমি একটু বলতে চাই জামাতের আমার কথাটা বাকি রয়ে গেছে। জি জি আমি উনি তো প্রার্থী হন নাই। আপনি এখন উনি কতটা ভোট পেয়েছেন এটা এখন রিলেভেন্ট না। আচ্ছা, উনি যদি না, উনি তো বলেছেন যে আমাকে একবারে উনি- ঠিক আছে। আচ্ছা, এইবার উনি তো প্রার্থী না। জি, এইবার আপনার একটু প্ল্যান যদি শেয়ার করেন যে আপনারা কিভাবে এখানে ভোটের ফ্যাক্টর হিসেবে চা বাগানের শ্রমিকরা আছে, এখানে অন্যান্য যেসব ফ্যাক্টর, আপনারা আমি কিভাবে বলি, কাজ করছেন? আমার এই 2 উপজেলাতে আলহামদুলিল্লাহ আমার প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি গ্রামে আমার সংগঠন আচ্ছা, আছে। ইনশাল্লাহ এটা প্রমাণ হবে আগামী নির্বাচনে। আগামী নির্বাচনে এটা প্রমাণ হবে। আচ্ছা, আপনি আশা আর আপনি বলছেন যে 7 শ্রমিক, এই 2 উপজেলার মধ্যে রাজনগর উপজেলাতে ঠিক আছেন প্রায় 14টা, জি, আর সদর উপজেলাতে সম্ভবত 2টা। আলহামদুলিল্লাহ আমার এক যুগেরও আগের থেকে এই চা শ্রমিকরা খুবই অবহেলিত শিক্ষা দীক্ষা চিকিৎসায়। আমার রাজনগর ইসলামিক সোসাইটি নামে একটা সোসাইটি আমি গঠন করেছি 1991। এটা সমাজ কল্যাণ সংস্থা, এটার মাধ্যমে আমি সমাজ কল্যাণমূলক কাজ করি।
গরিব অসহায় দুস্থ কিন্তু সেটা মানুষের কাছে। ইসলামিক সোসাইটি, এখানে রাজনৈতিক যারা ইসলামিক সোসাইটি। শ্রমিক তারা তো অনেকেই সংখ্যালঘু অন্য ধর্মের। হ্যাঁ, আমি বলি আমার এই সোসাইটির পক্ষ থেকে এক যুগেরও পূর্ব থেকে এই চা শ্রমিকদের মধ্যে চা শ্রমিকদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য আমি 2টা বৃত্তি প্রদান করি। একটা হচ্ছে এই শিক্ষাবৃত্তি, যেটা 6 থেকে 10 পর্যন্ত বাগানের শ্রমিকদের গরিব মেধাবী ছাত্র ছাত্রী ছেলে মেয়ে। আচ্ছা, আর আরেকটা বৃত্তি আমি প্রদান করি যারা এই গার্ডেনগুলোতে প্রাইমারি স্কুল আছে, সেই প্রাইমারি স্কুলে বার্ষিক পরীক্ষায় 1 থেকে 5 পর্যন্ত যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় আচ্ছা, তাদেরকে আমি মেধা বৃত্তি দিই। আচ্ছা, এটা আপনি করে যাচ্ছেন নিয়মিত। এখানে চা শ্রমিক হিসেবে যারা আছেন, একটু শুনতে চাই, তার কথা শুনতে চাই। এখানে রাজনগরের কেউ আছে কিনা আমি জানি না। হ্যাঁ, রাজনগরের কিন্তু মৌলভীবাজারে আমি এই প্রোগ্রাম শুরু করার আগে একজন বলেছিলেন উনি কথা বলতে চান। জি জি, বলতে পারেন, জি বলেন। জি, হ্যাঁ, ধন্যবাদ স্টার নিউজ সঞ্চালককে। আপনারা যে এই মৌলভীবাজার রাজনগর 3 আসনের এমপি মহোদয়দের নিয়ে আপনারা যে টকশোর আয়োজন করেছেন, ভবিষ্যৎ MP আপনাদেরকে ধন্যবাদ। আমার চা বাগানবাসীর পক্ষ থেকে, পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা সাধারণ চা শ্রমিক, আমিও একজন চা শ্রমিক। আমরা অতীত থেকে দেখেছি আমাদেরকে সবাই আশা দেয়, কিন্তু পরবর্তীতে আমরা আশাহত হয়। আমাদের চা শ্রমিকরা অনেক অবহেলিত এবং নিরীহ শ্রমিক। আমাদের ভূমির অধিকার নেই। আমরা অতীতে ভোট দিয়েছি, যারা এই ক্ষমতায় যাওয়ার আগে আমাদেরকে শোনায় আমরা সাগর থেকে চিংড়ি মাছ ধরে এনে দিব, কিন্তু মূলত আমরা ট্যাংরা পুঁটি বা দাঁড়কিনাও পাই না। এখন আপনারা যে আয়োজন করেছেন এতে আমি খুবই আনন্দিত। যে আপনার প্রশ্নটা বলেন ভাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা চা শ্রমিকরা 71-এর পর থেকে একটি দলকে আমাদের চা শ্রমিকরা ভোট দেয়। শুধু আমি একজন ব্যতিক্রম, যে আমি 2001 থেকে বিএনপির অঙ্গ সংগঠনের সাথে জড়িত। আমি 2018 এজেন্ট ছিলাম এবং 2001-এ এম সাইফুর রহমান সাহেবের ছেলে এম নাসির রহমান সাহেব উপনির্বাচনে দাঁড়িয়েছিলেন। আমি সেদিন ভোট দিয়েছি এবং আমি প্রথম চা শ্রমিক। হ্যাঁ, আপনি ব্যতিক্রম, কিন্তু আপনাদের কমিউনিটি এখন কি পরিবর্তন হয়েছে? কমিউনিটি কিন্তু ভিন্ন, কমিউনিটি ভিন্ন। এখন আপনাদের আমার প্রশ্ন চিন্তা হচ্ছে, চেতনা এখন কোনো পরিবর্তন মনে হয়? এখন আমাদের কোনো পরিবর্তন হয়নি, তবে আমাদের যে বাগানের যে শিল্প চালান যে মালিক সাহেব, উনি একটু শিক্ষানুরাগী। উনি আসার পরে বাগানে একটি ভালো স্কুল করেছেন জি, এবং একটি মেডিকেল করেছেন, সে থেকে আমরা সামান্য চিকিৎসা একটু ভালো পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, আর এখন আমার যারা নির্বাচিত হবেন, আমার এমপি মহোদয় নাসির রহমান সাহেব, উনি আশাবাদী। উনাকে আমরা ভোট দেব, উনি নির্বাচিত হবেন। আর উনি হলে আমাদের এই স্কুলটিকে ডেভেলপ করবেন এবং রাস্তাঘাট অবস্থা খুবই খারাপ। আপনার প্রশ্ন রাস্তাঘাটের খুবই অবস্থা খারাপ এবং শিক্ষাতে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা নিরীহ অসহায় এবং আমরা ভোট দিয়ে আসছি। এখন আমার একটি দাবি হচ্ছে, আমাদের যে মজুরি বোর্ডকে উন্নত করে চা শ্রমিকের মজুরি বাড়ানো এবং আমাদের যে 2 বছর পর পর যে চা শ্রমিক একটি ইউনিয়ন আছে, সেখান থেকে আমাদের এগ্রিমেন্ট হতো, যেটা আমাদের মজুরি বাড়ানো হতো। এই এগ্রিমেন্টকে বাদ দিয়েছে আওয়ামী লীগ সরকার। এগ্রিমেন্টকে বাদ দিয়ে গেজেট প্রক্রিয়া চালু করে আমাদেরকে বছরে 8 টাকা করে দেওয়া হচ্ছে। এই 8 টাকা পেয়ে আমরা অনেক বঞ্চিত এবং আমরা নিরীহ চা শ্রমিকরা ডাল ভাত খাওয়ার উপায় নেই। আচ্ছা, আচ্ছা, আমরা শিক্ষায় পিছিয়ে, অর্থনীতিতে পিছিয়ে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে এখন আপনাদের ডেইলি রেট কত? আমাদের মাত্র 186 টাকা।
আচ্ছা, হ্যাঁ 186 টাকা পায়। এতে এটা আমরা- ডেইলি প্রতিদিন? হ্যাঁ ডেইলি প্রতিদিন কাজ করলে 186 টাকা। আচ্ছা, না সরি 86 8 টাকা বেড়ে 86 টাকা বেড়ে। 186 না খালি 86? 186। 186, আচ্ছা আর রেশন পায় মাত্র 222 গ্রাম। আচ্ছা হ্যাঁ প্রতিদিন রেশন হচ্ছে 222 গ্রাম একজন শ্রমিকের। আচ্ছা আচ্ছা, অনেক এখন ধন্যবাদ। আমার আরেকটি প্রশ্ন হচ্ছে জি। যে আপনারা নির্বাচিত হলে জি, আমার এমপি, আমিও তো ভোট দিব, আমার এমপি মহোদয় নাসির রহমান সাহেব নির্বাচিত হলে আমাদের শ্রমিকের মেডিকেল এবং এই স্কুলটি আরো উন্নয়ন করে দেন। উন্নয়ন করে দিন। আপনার দাবি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমি যদি আপনাদের দুইজনের কাছ থেকে একটু শুনি, মানে এই চা শ্রমিকদেরকে নিয়ে আপনাদের পরিকল্পনা কি এবং এদের যে বঞ্চনার কথা আপনারা জানেন। ধন্যবাদ তরুণ। আমি বলতে চাই এই চা শ্রমিকদের ডেইলি ভাতা 2001 সালে ছিল 40 টাকার নিচে, 40 টাকার নিচে 2001 সালে পার ডে। এখানে যদি বুঝতে হবে ওদের বেতন বাড়ানোর বিষয়ে মালিকরা শ্রমিকরা ঠিক বিচার কেন সেটা আমি আপনি করে তো 125-26 পর্যন্ত গিয়ে বিএনপি সরকার শেষ করেছিল বোধহয় 2000 এর পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তার এই 15 বছরে দেখেন ওই 50 টাকা বা 55 টাকা বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এখনো 220 গ্রাম হবে না, 220 সামান্য 220 গ্রাম আর একটু বেশি ওদেরকে ফ্রি এবং আপনার চাল ডাল তেল, হ্যাঁ চাল ডাল তেল এবং ফ্রি দেওয়া। তো সেটা এখন ওরা তো এখানে বড় লোক মালিকের এখানে সরকারি সরকারি কোনো নাই কয়েকটা মাত্র বেশি বিষয় চলছে ওদের একটা রেজিস্ট্যান্স হলো যে চা ব্যবসাটার লাভ বা ক্ষতি মানে আপনি কোনো বছরে চা বাগান হয়তো বিরাট কিন্তু লাভ হলো যে কোনো বছরে যদি 2 কোটি টাকা লাভ হয় পরের বছরে 4 কোটি টাকা লস হয়। এবার কারণ প্রাইসটা তো মালটা তো বিক্রি হচ্ছে আপনার অপশনের মাধ্যমে, তো অপশনে চায়ের কোয়ালিটির উপরে অফকোর্স হাই কোয়ালিটি চা হলে বিষয়, কিন্তু ওদেরকে যে ইয়েটা দেওয়া দরকার যে ইয়েটা মিনিমাম ইয়েটা এটা অত্যন্ত ইয়ে ব্যাপার এখন তো ওই অনুপাতে জিনিস। আচ্ছা, এখন আমি শেষ করি। আমাদের প্ল্যান হলো যে আগামীতে আমরা যদি ক্ষমতায় আসি, এটা যেহেতু আপনার বাংলাদেশের 96টা চা 94 না 96টা চা বাগান মৌলভীবাজার চলে, হ্যাঁ 92 চা বাগান 94 এমন হয়, এবং এই ঠিকানা আপনার শ্রীমঙ্গল মোহনগঞ্জ মানে প্রায় মৌলভীবাজার রাজনগর মোটামুটি সব উপজেলাগুলিকেই চা বাগান বিস্তৃত 7 উপজেলাতেই। তো এখানে আমার বিশেষ করে একটা ইয়ে আসবে যে এদের চা বাগানিওয়ালাদের ইয়েটা বাড়ানোর ব্যাপার একটা আন্তরিকতা ইয়েতে, এবং আপনি জানেন যে একটা ঐতিহাসিক ব্যাপারে যে উনি কথায় বলছিলেন যে বেশিরভাগ মানুষেরই আগের ধরেন যে আওয়ামী লীগের ভোটার, এবং আপনি সেদিন একটা উঠান বৈঠকে বলছিলেন যে আপনি আওয়ামী লীগের ভোটারদেরকে নিরাপত্তা দেবেন। এই আলোচনাটা কেন আসছে? আমি আপনাকে তাহলে আমার যে এটা বলবো আমার কি বলে ইসলামিক ইতে যাবে আওয়ামী লীগ জামাতি মানে আওয়ামী লীগের যে বলছি যে আওয়ামী লীগের তো এখনো তো ধরেন তাদের 20-25% ভোট আছে তাদের, ঠিক আছে, ধরেন 25%ই করবে এর নিচে না। এরা মধ্যে এরা তো ভোট দিতে চাইবে না, অনেক হতে চাইবে না, যারা কট্টরপন্থী তাদের ক্যান্ডিডেট নাই তারা দিতে চাইবে। তো এখন যেটা হলো যে অনেক আওয়ামী লীগের হয়তো মনে করতে পারে যে আমরা তো 15 বছর বিএনপিকে, কারণ এই 15 বছর তো বিএনপিকেই মারধর করেছে, মামলা টামলা সব বিএনপি, অন্য কোনো দলের কারণে রাস্তা আন্দোলন তো একমাত্র বিএনপি করেছে। আর একটা
আচ্ছা, শুনতে হবে, হ্যাঁ, জি। তো আরেকটা দল যে এখন নিজেকে বিরোধী করার চেষ্টা করতেছে, এটা তো ইয়ে না, জি। কথা শুনতে হবে, হ্যাঁ। তারা তো 15 বছর বা 15 বার্ষিকভাবে কোনো কিছুতে ছিল না। এখন হলো ওই যে আচ্ছা, একটু এখানে যারা আছেন, আমি আরেকটা জিনিস মনে করে দিই। আমি কিন্তু প্রোগ্রামের শুরুতেই বলেছি, একটু শুনতে হবে। আমি প্রোগ্রামের শুরুতে বলেছি যে আপনাদের এখানকার যে সম্প্রীতি, এটা বাংলাদেশের একটা এক্সাম্পল। নিশ্চয়ই আপনারা সেই সম্মানটা বজায় রাখবেন। পারস্পরিক কথা শুনতে হবে। আপনারা আগের মতো হবেন না যে অন্যের মতকে আপনারা শ্রদ্ধা করবেন। আচ্ছা, শুনতে হবে, জি। হ্যাঁ, জি, হ্যাঁ, এই যে এই ইয়েটা আওয়ামী লীগের ভোটাররা পারে যে বিএনপির কথা পছন্দ করতে, এই যে আন্দোলন হলো, এই রিভলিউশনে একটা আওয়ামী লীগ ভোটে মারা গেছে, একটা আওয়ামী লীগ ভোটে মারা গেছে। কারণ বিএনপি প্রতিশোধমূলক কোনো কিছু কর্মকাণ্ড নিতে পারে না। জি, প্রতিশোধমূলক কোনো কিছু কর্মকাণ্ড করে না। তো এখন আমি যে বাংলাদেশ জেলা শ্রমিক আমার যে এখন যে যারা বিরোধী দল ওনাকে তো ভোট নাই দরকার নেই, এবং ওনারা হয়তো আওয়ামী লীগের কাছ থেকে ভোটটা নিতে চায়, হ্যাঁ, ওনারা আওয়ামী লীগের ভোটার থেকে নিতে চায়, তাছাড়া করতেই পারে। যে আমরাও করবো, ওনারাও করবে, এরা করতেই পারে। আর ওনারা একটু বেশি রকম করবে। আচ্ছা, ওনারা তার বিএনপি ভোট নিয়ে যেতে পারবেন না, জি। ওনারা ওই আওয়ামী লীগকে সবচেয়ে বেশি ইয়ে করতে চাচ্ছে, আচ্ছা, ক্যান্ডিডেট করতে পারে। আচ্ছা, সেই জন্যই আমার এই কথাটা বলা যে আওয়ামী লীগেরদেরকে, হ্যাঁ, যদি কোনো প্রোটেকশনকে দিতে হয় বা কোনো সময় বিএনপি দিতে হয়, আচ্ছা, হ্যাঁ, অন্য কোনো দল খালি তার নিজের স্বার্থের জন্য করে, জি, পরবর্তীতে কিন্তু জিনিসটা ইয়ে থাকবে। আচ্ছা, আমি একটু আপনার কাছ থেকে শুনি যে আপনারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? ইনফ্যাক্ট চা বাগানের শ্রমিকেরা তারা প্রকাশ্যেই বলেন যে তারা একটা দলকে পছন্দ করে আসছেন, এবং বিশেষ করে সংখ্যালঘু যারা। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা কথা আমি না বললেই না হয়, যেটা আমার প্রতিদ্বন্দ্বী এম নাসির বাবু সাহেব আন্দোলন সংক্রান্ত বলেছে যে আন্দোলন একমাত্র বিএনপি করেছে, আর কোনো দল করে নাই। এটা তীব্র, একমাত্র বিএনপি না, শোনেন, সেটার প্রতিবাদ আমি তীব্রভাবে করছি। আমার দলের 11 জন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে এই আন্দোলনের কারণে। আমাদের অসংখ্য নেতাকর্মী চাকরি হারিয়েছে, ব্যবসা বন্ধ হয়েছে। আমার সাতক্ষীরার আমার জেলা আমিরের বাড়ি, দুতলা বাড়ি বোল্ডোজার দিয়ে গুঁড়ো করে দেওয়া হয়। আপনাদের এখানকার, কিন্তু হ্যাঁ, আমি নিজে আসামি ছিলাম, উনি ছিলেন 1 নম্বর, আমি ছিলাম 2 নম্বর, আমি জেল কেটেছি। আচ্ছা, এখন আপনারা মানে ভোটের রাজনীতিতে কিভাবে যারা আওয়ামী লীগের ভোটার তাদেরকেও আপনারা একই প্রতিশ্রুতি বা আরো কট্টরপন্থী ভাবে তাদেরকে দেখে নিচ্ছেন আওয়ামী বলে লীগ শোনা যাচ্ছে? বিএনপি বলে আলাদা আমার কাছে কিছু নাই। আমার কাছে সবাই ভোটার। আচ্ছা, আমি ভোটারদের কাছে আমি আমার আবেদন করতেছি যে আপনারা যারা নির্বাচনে আসছে তাদেরকে আপনারা চিনেন, জানেন, খোঁজখবর নেন। আমি 2 বার উপজেলা চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমি প্রতিনিধি হতে পারি নাই, একজন ইউনিয়ন চেয়ারম্যান হতে পারি নাই, মেম্বার হতে পারি নাই। আমি যে সময় রাজনগর উপজেলা আমির ছিলাম, আমি আগেই বলেছি 1991 সালের জুন মাসে আমি রাজনগর ইসলামিক সোসাইটি গঠন করে প্রথমেই আমার মৌলিবাজার শিক্ষা দীক্ষার দিক দিয়ে অনেক পিছনে, এর মধ্যে আমার উপজেলা রাজনগর অনেক পিছনে। এই শিক্ষার মান উন্নয়নের জন্য আমি রাজনগর আইডিয়াল হাই স্কুল প্রতিষ্ঠা করি 1992 সালে। এই স্কুল সিলেট বোর্ডে যে সময় টপ 20 তালিকা হতো, প্রকাশ করা হতো, কয়েকবারই এই 12-20 মধ্যে স্থান লাভ করেছে। আচ্ছা,
এইবার যে এসএসসি পরীক্ষা, এইবার এসএসসি পরীক্ষায় মৌলভীবাজার জেলার মধ্যে রাজনগর আইডিয়াল স্কুল সেকেন্ড হয়েছে, শ্রীমঙ্গলের বার্ড ফার্স্ট হয়েছে, শমশাননগরের যে শাহিন জি স্কুল সেটা থার্ড হয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ।